সিম্পল হারমোনিক মোশন অ্যান্ড ইউনিফর্ম সার্কুলার মোশন, অর্থাৎ সরল সন্ধিত স্পন্দন গতি এবং ইউনিফর্ম সার্কুলার মোশন বা সুষম বৃত্তীয় গতি, এদের মধ্যে সম্পর্ক আলোচনা করব। প্রিয় স্টুডেন্টস, আমরা গত লেকচারে জেনে আসছি যে ইউনিফর্ম সার্কুলার মোশনটা কি এবং সিম্পল হারমোনিক মোশনটা কি। সাধারণত সিম্পল হারমোনিক মোশন, সেক্ষেত্রে আমরা জেনে আসছিলাম যে কিছু শর্ত ছিল, যেমন এটি একটি পর্যাবৃত্ত গতি, এটি একটি সরল সন্ধিত গতি, এটি একটি সরল রৈখিক গতি এবং বল সর্বদা সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হবে। ওকে, দেখো তাহলে এই শর্তগুলো যদি মেনে চলে তাহলে আমরা সেটাকে কি বলবো বলতো? সিম্পল হারমোনিক মোশন। আর সুষম বৃত্তীয় গতি সম্পর্কে আমাদের জানা কি ছিল? সুষম বৃত্তীয় গতিতে ছিল যে যদি কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে যদি বৃত্তাকারে ঘুরতে পারে তাহলে সেই ধরনের গতিকে আমরা বলেছিলাম কি বলতো? সুষম বৃত্তীয় গতি। তো আমরা শুরুতেই দেখে নেই সিম্পল হারমোনিক মোশনের বেশ কিছু এক্সাম্পল, যেমন স্প্রিংয়ের স্পন্দন বা কম্পন, এটা সিম্পল হারমোনিক মোশন। এরপর পিস্টনের গতি সিম্পল হারমোনিক মোশন। গিটারের তারের গতি সিম্পল হারমোনিক মোশন। এবং আমরা যদি কোনো বস্তুকে কোনো একটা পানির বালতির উপরে যদি আমরা কোনো বস্তুকে রেখে এরকমভাবে যদি চাপ দিয়ে ধরে ছেড়ে দিই তাহলে ওই বস্তুটা উপরে এবং নিচে এরকমভাবে ওঠানামা করবে। যদি এই ধরনের ওঠানামা করে তাহলে সেই ধরনের গতিকেও আমরা কি বলছি বলতো? সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, এছাড়াও আমরা যদি এরকম কোনো টিউব চিন্তা করি, এরকম একটা টিউব নিলাম বা নল, ঠিক আছে, এর মধ্যে আমরা কি রাখলাম বলতো? পানি রাখলাম, এই পর্যন্ত পানি রাখছি, ধরো এই সম্পূর্ণ নলটাতে পানি রাখছি। আমরা যদি কোনোভাবে এই পানির এই স্তরের ওপর যদি আমরা বল প্রয়োগ করতে পারি তাহলে দেখা যাবে এই পানির স্তরটা কি নিচের দিকে নেমে যাবে। ঠিক এইটা যতটুকু নিচে নামবে ঠিক এটা এই পানির স্তরটা ততটুকু ওপরে উঠবে। ঠিক এরকমভাবে বারবার আমরা যদি এখানে বল প্রয়োগ করে যদি ছেড়ে দেই তাহলে বারবার কি নিচে নামবে, ওপরে উঠবে, আবার কি হবে বলতো? ওপরে উঠবে, এটা আবার কি হবে বলতো? নিচে নেমে যাবে। এরকমভাবে এটাও কিন্তু একটা কি স্পন্দন গতির উদাহরণ নির্দেশ করে। তো এখন স্বাভাবিকভাবে আমরা যেই জিনিসটা বুঝে আসছিলাম সেটা হলো সিম্পল হারমোনিক মোশন, এটা মূলত এক ধরনের সরল রৈখিক গতি। ওকে, কোন ধরনের গতি বলতো? সরল রৈখিক গতি। অর্থাৎ যখন এই স্প্রিং বা একটা পিস্টন বা একটা গিটার বা এখানকার স্পন্দন যেটাই আমরা বিবেচনা করি না কেন, এরা একটা সরল রৈখিক পথ রচনা করতে পারে। যদি পারে তাহলে তখন সেটাকে আমরা বলেছি কি সিম্পল হারমোনিক মোশন। ওকে, তো আমরা ঠিক সরল রৈখিক পথে কিভাবে? দেখো, আমরা যেটা জেনে আসছি বিগত ক্লাসে আমরা জানছিলাম যে একটা বস্তু বা কণা তার সাম্যবিন্দু যদি আমরা ধরি, ও বিন্দু সাম্যবিন্দু, তাহলে সাম্যাবস্থা থেকে কি বলতো? ডানে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে, ঠিক বামে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে। এরকম বারবার বামে ডানে বামে ডানে বামে এরকম টু অ্যান্ড ফ্রো এই ধরনের মোশনে যদি চলে তাহলে আমরা সেই ধরনের গতিকে কি বলেছি বলতো? সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, অপরপক্ষে আমরা বৃত্তাকার গতির কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা কি জানি? কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে যদি একটি নির্দিষ্ট সঞ্চার পথ বজায় রেখে যদি ঘুরতে থাকে, ঠিক আছে, এই বরাবর যদি এরকমভাবে এই বিন্দুটাকে কেন্দ্র করে যদি ঘুরতে থাকে তাহলে সেই ধরনের গতিকে আমরা বলছি কি বলতো? বৃত্তাকার গতি। আমি যদি সুতায় এই বস্তুটাকে লাগাই নিয়ে যদি আমি এভাবে যদি ঘুরাই তাহলে এই ধরনের গতিকেও আমরা কি বলবো বলতো? বৃত্তাকার গতি। আর এই ধরনের গতিটাকে আমরা বলেছি ইউনিফর্ম সুষম সার্কুলার মোশন, অর্থাৎ সুষম বৃত্তীয়
গতি। তো সুষম বৃত্তীয় গতি এবং সিম্পল হারমোনিক মোশন, এই দুইটার পার্থক্য দেখলাম। একটা হলো বৃত্তাকার পথে গতিশীল থাকবে একটা বস্তু কণা বা বস্তু, আর সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে দেখলাম কি সরল রৈখিক পথে আপ ডাউন, উপরের নিচে অথবা ডানে বামে এরকমভাবে কি দুলতে থাকবে, এবং তাদের যে গতিপথ সেটা হবে কি বলতো সরল রেখা। এটা ছিল আমাদের একটা বেসিক আইডিয়া, যেটা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তো এখন যাওয়া যাক এই টপিক থেকে আমরা কিভাবে একটা ইকুয়েশনে যাব। ওকে, তাহলে ইকুয়েশনে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, একটু চিন্তা করতে হবে। দেখো, আমরা ডাইনামিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞান প্রথম পত্র যখন পড়ার দ্বিতীয় চ্যাপ্টারে আমরা কিন্তু এই বৃত্তীয় গতি নিয়ে আলোচনা করেছিলাম। ওকে, মনে আছে তো তোমাদের? হ্যাঁ, দেখো বৃত্তীয় গতিটা কি ছিল, আমরা ধরে নিচ্ছি, মনে করি যে এটা একটা বস্তু বা বস্তু কণা এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে। ওকে, তো টি সময় পর এই বস্তু কণাটি ওমেগা কৌণিক বেগে টি সময় পর বি বিন্দুতে পৌঁছে গেছে। তাহলে নিশ্চয়ই যখন বস্তু কণাটি ওমেগা কৌণিক বেগে টি সময়ে এ থেকে বি বিন্দুতে যায়, তাহলে সেক্ষেত্রে কি একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। অবশ্যই সেটা হলো কি আসলে এই কৌণিক দূরত্ব, যেটাকে আমরা লিখে থাকি কি দ্বারা বলতো, থিটা দ্বারা। তো এই থিটা কোণ সমান আমরা কি লিখতে পারি, তো দেখো আমরা জানি যে বৃত্তীয় গতির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে কৌণিক বেগ কী বলতো ওমেগা, তো আমাদের জানা আছে বেগ ইকুয়ালস টু কী বলতো সরণ ডিভাইডেড সময়। তাহলে এখানে কি কৌণিক বেগ ওমেগা, তাহলে ওমেগা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো, সিমিলারলি আমরা যদি চিন্তা করি কৌণিক বেগ ওমেগা ইকুয়ালস টু সরণ মানে কি কৌণিক সরণ থিটা ডিভাইডেড কী বলতো সময় কী বলতো টি। তাহলে ওমেগা ইকুয়ালস টু থিটা ডিভাইডেড টি, অর্থাৎ কৌণিক সরণ ডিভাইডেড সময়। তাহলে আমরা কি পাচ্ছি কৌণিক বেগ। ওকে, এখান থেকে আমরা কি লিখতে পারি, থিটা ইকুয়ালস টু ওমেগা টি। এটা আমাদের দেখো বৃত্তীয় গতির ক্ষেত্রে একটা সম্পর্ক, অর্থাৎ সময়ের সাথে দেখো সময়ের সাথে কৌণিক সরণ নির্ভর করে, অর্থাৎ সময় পরিবর্তন হলে এই সরণের মান থিটার মানটাও কী হবে, পরিবর্তন হবে। দেখো যেমন আমরা যদি মনে করি যে এ বিন্দুতে আছে কণাটি, টি সময় পরে কোথায় গেছে, বি বিন্দুতে, তারপরে আবার আমরা যদি ধরে নিই যে ওই কণাটি কিছু সময় পর আবার সি বিন্দুতে আসতে পারে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু কী হবে বলো তো, একটা কৌণিক সরণ হবে। সেক্ষেত্রে কৌণিক সরণ কোনটা বলো তো, এটা। তাহলে সময়ের সাথে কি হচ্ছে বলো তো, কণাটার অবস্থানের পরিবর্তন হচ্ছে বা সরণ হচ্ছে, তাই না? তাহলে বৃত্তাকার গতির ক্ষেত্রে এটা কিন্তু একটা কি বলতো টাইম ফাংশন। ওকে, আমরা যদি সম্পূর্ণ ঘূর্ণন বা সম্পূর্ণ রোটেশনের কথা বিবেচনা করি, তাহলে দেখো এই কণাটা এ থেকে যাত্রা শুরু করে ঠিক এই সম্পূর্ণ পথ ঘুরে আবারও যদি এ বিন্দুতে আসে, তাহলে এ বিন্দুতে আসলে কি সে মোট কত দূরত্ব অতিক্রম করলে, কৌণিক সরণ কত, সে এখান থেকে ঘুরতে ঘুরতে আবার এখানে ফিরে আসছে। দ্যাট মিন্স কি টয়েস পাই রেডিয়ান দূরত্ব অতিক্রম করে। ওকে, কত দূরত্ব অতিক্রম করে বলো তো, টয়েস পাই রেডিয়ান। তাহলে সেক্ষেত্রে আমরা কি এখানে ওমেগা ইকুয়ালস টু আমরা কি থিটার জায়গায় কি লিখতে পারি বলো তো, থিটা ডিভাইডেড টি সমান থিটার জায়গায় আমরা লিখতে পারি টয়েস পাই রেডিয়ান ডিভাইডেড টি কি এই সম্পূর্ণ ঘূর্ণনের জন্য যে সম্পূর্ণ সময়, সেটাকে আমরা বলছি কি একটা পূর্ণ রোটেশন বা একটা সম্পূর্ণ ঘূর্ণন। তাহলে এই ঘূর্ণনের জন্য যেই সময় বা সময়কাল, সেটাকে বলছি আমরা কি পর্যায়কাল। তাহলে সেই পর্যায়কালকে আমরা কি দ্বারা লিখে থাকি বলতো, টি দ্বারা। তাহলে যদি পর্যায়কাল টি হয়, তাহলে টি ইকুয়ালস টু কী লেখা যাবে বলতো, টি সেকেন্ড। তাহলে আমরা ওমেগা ইকুয়ালস টু আবার এটাও লিখতে পারি যে ওমেগা ইকুয়ালস টু টয়েস পাই ডিভাইডেড টি রেডিয়ান পার সেকেন্ড। ওকে, আবার এই ওমেগাকে আমরা আরও কীভাবে লিখতে পারি, টয়েস পাই 1 ডিভাইডেড টি ইকুয়ালস টু কি আমরা জানি কি বলতো, এফ জানি। তাহলে 1 ডিভাইডেড টি ইকুয়ালস টু যদি এফ হয়, তাহলে আমরা এটাও লিখতে পারি টয়েস পাই এফ। দ্যাট মিন্স এটা কি বলতো, এখানে আমরা বলছি যে এটা হলো আসলে টয়েস পাই এফ ওমেগা, এটা হলো কৌণিক
বেগ, আমরা এখানে জেনেছিলাম এটা কৌণিক বেগ, ঠিক আছে। এখানেও আমরা কি জানতেছি বলতো, কৌণিক বেগ টয়েস বাই এফ। তাহলে এই ওমেগাকে আমরা লিখতে পারি থিটা ডিভাইডেড টি, এই ওমেগাকে আমরা লিখতে পারি টয়েস বাই ডিভাইডেড টি, এই ওমেগাকে আমরা লিখতে পারি টয়েস বাই এফ। আশা করি বৃত্তীয় গতিটা বুঝতে পেরেছ। ওকে, আমরা এখন যাব সরল স্পন্দন গতির সঙ্গে বৃত্তাকার গতির এখানে সম্পর্কটা আসলে কিভাবে তৈরি হয়। বিষয়টা খুবই সহজ, দেখো আমরা একটু চিন্তা করলেই কিন্তু এটা বের করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা যে বিষয়টা আগে প্রথমেই কল্পনা করব, মনে করি এটা একটা বৃত্তাকার একটা পথ, বৃত্তাকার একটা পথ, এবং এটা একটা পর্দা। ওকে, দেখো এটাকে আমি কি বলেছি, এটা একটা পর্দা। যদি কোনো বস্তু বা বস্তুকণা কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি এই বৃত্তাকার পথে ঘুরতে থাকে, এই বৃত্তাকার পথে যদি ঘুরতে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই বস্তুকণাটার উপরে যদি আমরা লাইট ফেলি, অর্থাৎ আলো যদি ফেলি, তাহলে আলো ফেললে ওই বস্তুকণাটার অবস্থান সময়ের সাথে ভিন্ন ভিন্ন হবে, এবং যখন অবস্থানটা ভিন্ন ভিন্ন হবে, ঠিক এই যে একটা পর্দা দেখতে পাচ্ছ, এই পর্দায় ওই বস্তুকণাটার যে প্রজেকশন বা যে ছায়া, সেই ছায়ার দৈর্ঘ্যের পরিবর্তন হবে। যদি সেই পরিবর্তনটা বৃত্তাকার গতির সঙ্গে সরল রৈখিকভাবে এখানে হয়, তাহলে আমরা বুঝবো যে বৃত্তাকার গতির সঙ্গে সরল রৈখিক গতি বা সরল স্পন্দন গতির একটা সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কটাই আমাদের বের করাটা কি বলতো, মানে টার্গেট। তাহলে আমরা দেখি যে, মনে করি যে এটা একটা বস্তু বা একটা বিন্দু বা একটা অক্ষ, যাকে কেন্দ্র করে কোনো বস্তু কণা, ধরে নাও এটা একটা বস্তু কণা, এই বস্তু কণাটা অনর্গল এভাবে কি ঘুরতেছে। যদি ঘুরতে থাকে, তো হঠাৎ আমার কাছে স্টপ ওয়াচ আছে, কখন থেকে ঘোরা শুরু হয়েছে আমি সেটাও জানি না, বা কোথায় থেকে ঘোরা শুরু হয়েছে সেটাও আমি জানি না। তো ইনিশিয়ালি আমি দেখতে পাচ্ছি আমার কাছে যখন স্টপ ওয়াচ আছে, যখন এই কণাটা এখান থেকে যখন এই বিন্দুতে আসে, ঠিক এই বিন্দুতে যখন কণাটা, তখন আমি কি করলাম, স্টপ ওয়াচ দিয়ে আমি কি করলাম বলো তো, চাপ দিলাম, স্টপ ওয়াচটা চালু করলাম। যখনই স্টপ ওয়াচ চালু করব, চালু করা মাত্রই এই কণাটার জন্য দেখো এখানে কি হবে বলতো, টাইম টি ইকুয়ালস টু কি 0। কিছু সময় পর, অর্থাৎ টি সময় পর, এই কণাটার অবস্থান ধরে নাও যে টি সময় পর এখান থেকে এই কণাটা এই বিন্দুতে আসলো। ওকে, এই বিন্দুতে আসলো, দেখো এই বিন্দুতে আসলো। তাহলে আমরা কি দেখতে পেলাম, সাধারণত প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটা বস্তু কণা বৃত্তাকার পথে ঘুরছে। আমরা একটা স্টপ ওয়াচ নিলাম, স্টপ ওয়াচ নিয়ে যখন টাইম গণনা শুরু করলাম, ঠিক সেই অবস্থায় বস্তুটার অবস্থান ছিল কোথায় বলো তো, এই বিন্দুতে, অর্থাৎ টি ইকুয়ালস টু 0 এই বিন্দুতে ছিল। টি সময় পর, অর্থাৎ টি ইকুয়ালস টু যখন টি সময় পর, টি ইকুয়ালস টু টি, এই টি সময় পর বস্তু কণাটার অবস্থান কোথায়, এই বিন্দুতে। আমি যদি বলে নিই যে এইটা, এই বিন্দুটার নাম হলো এ, এই বিন্দুটার নাম বি, এই বিন্দুটার নাম সি, তাহলে কোনো সমস্যা নেই। আর ও বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, হ্যাঁ ঠিক আছে। এখন আমি কি করব, এখানে আমরা একটা লাইট ফেলতেছি, মনে করো একটা লাইট ফেলবো, আলো ফেলবো, বল কথা হলো কি ফেলবো বলো তো, আলো ফেলবো। তাহলে যদি এখান থেকে যদি আমরা লাইট ফোকাস করি, যদি আমরা আলো ফেলি, তাহলে কি ঘটনা ঘটবে বলো তো, যখন এই বস্তু কণাটার উপরে আলো পড়বে, ধরো এই বিন্দুতে যখন বস্তুটা ছিল, ঠিক এই বিন্দুতে যখন বস্তু থাকবে, তাহলে তখন কি এর ছায়াটা কোথায় পড়বে, ঠিক এই বরাবর এই বিন্দুতে এসে পড়বে। আর এই বিন্দুটা কি বলতো, এই সোজা। তার মানে কি ছায়ার কোনো দৈর্ঘ্য আছে, ছায়ার কোনো দৈর্ঘ্য নেই। দ্যাট মিন্স এই বিন্দুটাকে আমরা বলবো হলো সাম্য বিন্দু। এটার নাম কি বলতো, সাম্য বিন্দু। যখন বস্তু কণাটি এ থেকে যখন বিতে যাবে, তাহলে বি বিন্দুতে যখন থাকবে, ঠিক সেই অবস্থায় ধরে নাও যে
আমি এই যে এরকম এই বস্তু কণাটাকে এখানে আমি রেখেছি, তো এই পাশ থেকে যদি আমি লাইট ফেলি তাহলে নিশ্চয়ই কি আলোটা এই বরাবর এখানে কি তার একটা ছায়া ফেলবে, এই বিন্দুতে একটা ছায়া ফেলবে। ঠিক আছে, এভাবে আমি যখন এখান থেকে আলো ফেলছি তখন কি এই বরাবর একটা ছায়া পড়বে, অর্থাৎ সেটাকে আমরা যদি চিন্তা করি এই বরাবর একটা ছায়া পড়বে। তাহলে দেখো এই ছায়ার দৈর্ঘ্যটা কোনটা বলো তো, এই যে ঠিক এখান থেকে যদি আমরা একটা লম্ব আঁকি, এই যে এই লম্বের যে দৈর্ঘ্য এটাই সেই ছায়ার দৈর্ঘ্য, এখানে এই ছায়ার দৈর্ঘ্য, ঠিক আছে। অর্থাৎ এই যে আমি এটাকে একটু গাঢ় করে দিচ্ছি, দেখো এটা হলো যখন এই বি বিন্দুতে যখন বস্তুটা থাকবে সে অবস্থায় যখন আমরা লাইট ফোকাস করব তখন কি ছায়ার দৈর্ঘ্য হবে এটা। ওকে, আবার দেখো যখন বস্তুটা বি থেকে সি বিন্দুতে, তখন যদি আমরা লাইট ফোকাস করি তাহলে কি হবে, ঠিক সি এই বরাবর ছায়ার দৈর্ঘ্যটা কোথায় হবে বলো তো, ঠিক এই বরাবর। দেখো তাহলে ছায়ার দৈর্ঘ্যটা কি প্রথমে ছিল, ছায়ার দৈর্ঘ্যটা প্রথমে ছিল এইটুকু, তারপরে কি আবার বেড়ে গেছে, তার মানে এই পর্যন্ত বেড়ে গেল। ঠিক আছে, ছায়ার দৈর্ঘ্য কি বাড়তেছে। যদি এই বস্তু কণাটি এই বিন্দুতে যদি আসে, এখানে যদি থাকে, তাহলে তার জন্য ছায়ার দৈর্ঘ্য কি হবে, দেখো তো ছায়ার দৈর্ঘ্য আমরা এখানে পাবো, ঠিক এই বরাবর একটা ছায়া পাবো। ঠিক আমরা এখানকার জন্য যে দৈর্ঘ্য বিবেচনা করছি কি সেটা কি বলতো, যে এই লম্বের জন্য, এই লম্বের যে দৈর্ঘ্য এটার যে দৈর্ঘ্য ঠিক এই দৈর্ঘ্যটা কি তার সমান হবে, তাই না, এই দৈর্ঘ্যটা কি বলতো তার সমান। আবার যখন এই বিন্দুতে আসছে তখন কি ছায়ার দৈর্ঘ্য আরও বেড়ে গেল। ঠিক আছে, তারপর যখন এই বস্তু কোণাটা এখানে আসবে তাহলে এই বিন্দুতে যদি আমরা কি আলো ফেলি তাহলে ছায়াটা কোথায় পাওয়া যাবে বলতো, নিশ্চয়ই কি বলতো এই বিন্দুতে ছায়াটা পাওয়া যাবে। তাহলে কি দেখো শুরুতে ছিল কি ছায়ার দৈর্ঘ্যর ক্ষেত্রে শুরুতে পেয়েছিলাম কি 0, তারপর এ থেকে যখন বিতে গেছে ছায়ার দৈর্ঘ্য কি বাড়ছে, তারপরে কি বলতো বি থেকে ছিতে যখন চলে গেছে বস্তু কোণাটি তখন তার ছায়া যদি আমরা হিসাব করি তখন আরও বেড়ে গেছে। আবার সি থেকে যখন আমরা এই বিন্দুতে চিন্তা করেছি তখন ছায়ার দৈর্ঘ্য আরও বেড়ে গেছে, তার মানে এই ক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্যটা পাওয়া যাচ্ছে কি বলতো সর্বোচ্চ। তারপর কণাটা যখন এই বিন্দুতে আসবে ঠিক এই অবস্থায় কি ছায়ার দৈর্ঘ্য দেখো কমে যাচ্ছে, কমা শুরু হয়েছে। এই বিন্দুতে যখন আসবে তখন আরও কমবে, যখন এখানে আসবে তখন ছায়ার দৈর্ঘ্য নেই, তার মানে কি আবারও 0 পাওয়া যাচ্ছে। যখন আমরা এখানে চিন্তা করব, ধরো এখানে চিন্তা করব, তখন আবার আমরা কি ছায়ার দৈর্ঘ্য আবার বাড়া শুরু হয়েছে, তাই না, 0 থেকে আবার বাড়তে আবার একটা সর্বোচ্চ মানে পৌঁছে গেছে। তাহলে এই সর্বোচ্চ মানটা কি আসলে নেগেটিভ দিকে, এটা হলো পজিটিভ দিকে কি সর্বোচ্চ মান, আর এটা কি বলতো নেগেটিভ দিকে সর্বোচ্চ মান। আমরা এটাকে ধরে নেব যে এটা হলো প্লাস এ, এটা হলো কি বলতো প্লাস এ, আর এটাকে ধরে নেব হলো মাইনাস এ। কেন ধরে নিচ্ছি সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো, কেমন এ। দেখো তারপরে আবার কি করছি, যে এই বিন্দুটাকে যদি এখানে এই বস্তু কণাটাকে যদি আমরা এখানে বিবেচনা করি তাহলে এই কণাটা যদি এখান থেকে ঘুরতে থাকে এরকমভাবে, ঠিক সিমিলারলি এখান থেকে ছায়ার দৈর্ঘ্য কোথায় পাবো, ঠিক এখানে না। তার মানে কি বোঝায় বলতো ছায়ার দৈর্ঘ্যটা ধীরে ধীরে আবার কমতে আবার কি বলতো যখন এখানে আসবে এই বিন্দুতে যখন আসবে তার মানে একটা রোটেশন সম্পূর্ণ করবে, যখন একটা রোটেশন সম্পূর্ণ করবে ছায়াটা কি আবার ঠিক এই বিন্দুতে চলে আসবে, তার মানে আবার কমতে আবার 0 হয়ে গেছে। তার মানে কি আমরা যদি এই গতিবিধিটাকে যদি আমরা এভাবে চিন্তা করি যে প্রথমে কি হচ্ছিল বলো তো 0 ছিল, তার মানে প্রথমে বাড়তেছে ধীরে ধীরে বাড়তে আবার কমা শুরু করছে, কমতে আবার 0 হয়ে গেছে, 0-র পরে আবার কি বাড়তেছে বাড়তে আবার কি বলো তো কমতেছে, কমতে আবার 0 হয়ে গেছে। ঠিক আছে, বিষয়টা এরকম। তাহলে এই যে এই বিন্দুটাকে আমরা বলেছি কি বলতো সাম্য বিন্দু। তাহলে নিশ্চয়ই দেখো এখানে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি সেটা হলো যদি কোনো বস্তু বৃত্তাকারে যদি ঘুরতে থাকে তাহলে ওই বস্তু কণাটার সময়ের সাথে তার অবস্থানগুলো কি হবে বলতো পরিবর্তন হবে। তাহলে সময়ের সাথে অবস্থানের যে পরিবর্তন হচ্ছে এই অবস্থানের পরিবর্তনটা কি আমরা যদি এই পর্দায় যদি লক্ষ্য করি তাহলে এই পর্দায় এই অবস্থানের পরিবর্তনটা দেখা যাচ্ছে কি
বলো তো? দৈর্ঘ্যটা প্রথমে কি কোনো ছায়া দৈর্ঘ্য 0, তারপর কি দৈর্ঘ্য বাড়ছে, তারপর আরও বাড়তেছে, বাড়তে বাড়তে যখন আমরা কি এই বিন্দুতে বস্তু কণাটাকে বিবেচনা করেছি তখন বাড়তে বাড়তে হয়েছে কি বলো তো? অবস্থানের পরিবর্তনটা সর্বোচ্চ হয়ে গেছে, এবং সর্বোচ্চ প্লাস এ এটাকে আমরা ধরেছি কি সর্বোচ্চ বিস্তার। কি ধরেছি বলো তো? এটা হলো সর্বোচ্চ বিস্তার, সর্বোচ্চ বিস্তার পজিটিভ মান। এটাও সর্বোচ্চ বিস্তার, কিন্তু এটা কি নেগেটিভ দিকে সর্বোচ্চ বিস্তার। তাহলে আমরা এখানে এটাই বুঝতে পারছি যে আসলে বৃত্তাকার গতির সাথে এটা একটা কি বলতো সরল রৈখিক গতির সম্পর্ক আছে। আমরা যদি বাস্তব ক্ষেত্রে এই এক্সাম্পলটাকে চিন্তা করতে যাই তাহলে যেমন দেখো, আমরা সেলাই মেশিন তো চিনি, তাই না? সেলাই মেশিন, তো সেলাই মেশিনে যদি আমরা কি করি, পা দাঁড়িতে যদি পা রেখে আমরা এরকমভাবে যদি কি করি, দেখো তো, আপ ডাউন আপ ডাউন, এরকমভাবে যদি আমরা আপ ডাউন করি তাহলে দেখা যায় এদিকে চাকাটা বৃত্তাকারে ঘোরে। চাকাটা কি ঘোরে বলো তো? বৃত্তাকারে ঘোরে। অর্থাৎ এখানে বোঝানো যাচ্ছে যদি কোনো বস্তু বৃত্তাকারে ঘোরে বা বৃত্তাকারে থাকে সেটাকে আমরা সরল রৈখিক গতিতে রূপান্তর করতে পারবো। অথবা যদি কোনো বস্তু এরকম আপ ডাউন ওপরে নিচে এরকমভাবে যদি গতিশীল থাকে বা সিম্পল হারমোনিক মোশনে যদি গতিশীল থাকে তাহলে সেই ধরনের গতিকেও আমরা কি বৃত্তাকার গতিতে কনভার্ট করতে পারবো। ঠিক আছে? তাহলে এই যে বিষয়টা, এটাকে আমরা আসলে ইকুয়েশন দ্বারা কিভাবে প্রমাণ করব বা কিভাবে দেখব, ভেরি ইজি। দেখো, আমরা মূলত কি ধরেছি, এটা কি বলতো? ছায়ার দৈর্ঘ্য। ঠিক আছে? এটা কি ধরেছি? ছায়ার দৈর্ঘ্য। তো মনে করো যে ওসি এটাকে আমি ধরে নিলাম হলো এন একটা বিন্দু, এন একটা বিন্দু। তো ওসি এন এটা একটা সমকোণী ত্রিভুজ, তুমি বিবেচনা করতে পারো যে এটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, আমরা এখানে এই ত্রিভুজটাকে যখন চিন্তা করব, এখানে দেখো এই অ্যাঙ্গেলটা শুরুতে এ থেকে বি পর্যন্ত যে অ্যাঙ্গেলটা ছিল এটাকে আমি ধরে নিলাম এটা হলো ডেল্টা। ঠিক আছে? আর এটাকে ধরে নিলাম কি বলতো? থিটা। ধরে নিলাম থিটা। বিষয়টা লক্ষণীয়। তাহলে যদি আমি টোটাল এই অ্যাঙ্গেলটাকে চিন্তা করি, এই অ্যাঙ্গেলটাকে চিন্তা করি, তাহলে আমি কি লিখব? থিটা প্লাস ডেল্টা। তাহলে এই সমকোণী ত্রিভুজ ওসিএন, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি? ওসিএন থেকে আমরা কি লিখতে পারবো? দেখো, সাইন ডেল্টা প্লাস থিটা ইকুয়ালস টু কি? লম্ব ডিভাইডেড অতিভুজ। তো আমরা একটু আগেই এই বিষয়টা জানি। দেখো, এই যে ও বিন্দু থেকে ঘূর্ণন হচ্ছে না, তাহলে ও বিন্দু থেকে ঘূর্ণন হচ্ছে বলতে কি বোঝায়? এটা একটা মানে বৃত্তাকার পথ যদি হয় তাহলে এটা বৃত্তের ব্যাসার্ধ আর, তাই না? এটা কি বৃত্তের ব্যাসার্ধ আর, কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধটা আরটা কার সমান? দেখো তো, সাম্যবিন্দু থেকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করতেছে সেটাকে বলছি আমরা কি বলতো? বিস্তার। তাহলে এই বিস্তারের সমান, তাহলে যদি এইটা আর যদি এর সমান হয় তাহলে আমরা কি লিখি বলতো? আর সমান এ। আর সমান কি? এ। আর এখানে যে ছায়ার দৈর্ঘ্য সৃষ্টি হচ্ছে, এই থেকে এই পর্যন্ত যে ছায়ার দৈর্ঘ্যটা আমরা পাচ্ছি, ঠিক আছে, সেটা কোন দিকে সরণটা বলো তো? আমরা এটা অয় অক্ষ যদি বিবেচনা করি তাহলে এই সরণটাকে আমরা কি ধরে নিতে পারি বলো তো? ওয়াই ধরে নিতে পারি। তাহলে ওয়াই কি? ছায়ার দৈর্ঘ্য ওয়াই, তার মানে কি সময়ের সাথে ছায়ার দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে, সময়ের সাথে ছায়ার দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সরণের পরিবর্তন হচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা এইটাকে ধরে নিতে পারি কি বলতো? ওয়াই ধরে নিতে পারি। ওকে, তাহলে এইটার মান হলো ওয়াই। ক্লিয়ার? দেখো, তাহলে সাইন থিটা ডেল প্লাস থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে লম্ব এখানে কোনটা? ওয়াই। আর অতিভুজ কোনটা? দেখো তো, এ। তাহলে আমরা এখান থেকে সমীকরণটা কি লিখতে পারবো? একটু লক্ষ্য করো, ওয়াই ইকুয়ালস টু এ সাইন ডেল্টা প্লাস থিটা। ওকে, তাহলে এই সমীকরণটাকে আমি যদি আরেকটু সুন্দর করে লিখি তাহলে লেখা যাবে ওয়াই ইকুয়ালস টু এ সাইন ডেল্টা প্লাস ওমেগা টি। ওমেগা টি কেন?
কারণ আমরা পূর্বে চিত্রটাতে শিখে আসছিলাম যে বৃত্তীয় গতির ক্ষেত্রে থিটা ইকুয়ালস টু কী লিখবো আমরা বলো তো, ওমেগা টি। তাহলে ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে টোটাল যে ইকুয়েশনটা আমরা সরল রৈখিক বা সরল সন্ধিত স্পন্দন গতির জন্য যদি আমরা লিখি, তাহলে আমরা এই সমীকরণটা লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এই সমীকরণটা আমরা কখন ব্যবহার করব? যখন কোনো বস্তু কি করবে বলো তো, উপরে নিচে অথবা বামে ডানে এরকমভাবে সিম্পল হারমোনিক মোশন যুক্ত যদি কোনো বস্তু হয় তার ক্ষেত্রে আমরা এই সমীকরণটা প্রয়োগ করব। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এই সমীকরণটা নিয়ে যদি আমরা আরও বেশ কিছু বিষয় আলোচনা করতে যাই, তাহলে দেখো আমি এখানে যা বোঝাইলাম সেটা বুঝতে পেরেছো তো? যদি বুঝতে না পারো তাহলে বারবার লেকচারটা শুনবা, এবং আমার মনে হয় একসময় কি ধীরে ধীরে হলেও তুমি বুঝতে পারবা। তাহলে সরল সন্ধিত গতির এটা হলো সরণের সমীকরণ। কিসের সমীকরণ বলো তো? সরণের সমীকরণ। তাহলে এটা কিসের ফাংশন বলো তো? সময়ে মূলত কি সময়ের সাথে সাথে কি কিসের পরিবর্তন হয়? সরণের পরিবর্তন হয়। তাহলে আমরা এটা বলতে পারি কি বলো তো? এটা একটা টাইম ফাংশন। ওকে, কি বলতে পারবো? টাইম ফাংশন বা সময় অপেক্ষক। এখন এটা একটু বিষয়ে ফেলি। আমি এই সমীকরণটাকে একটু ভিন্নভাবে দেখাই। ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটা হলো বেস্ট একটা ইকুয়েশন, অর্থাৎ উত্তম একটা সমীকরণ। কেন এটা উত্তম সমীকরণ? এটা কোনো বস্তু যদি এরকমভাবে যে কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে, ঠিক আছে, আমি ধরে নিলাম যে কোনো বিন্দু, এখান থেকে আমি ধরে নিলাম যাত্রা শুরু করছে এই বিন্দু থেকে যদি যাত্রা শুরু করে, এ থেকে যদি যাত্রা শুরু করে ধরো বি বিন্দুতে যায়, এখানে টি ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে টি ইকুয়ালস টু আমি কি লিখতে পারি বলো তো? টি। তাহলে এখানে যে কোণ উৎপন্ন করলো কি, সেটা কি? থিটা। তাহলে তুমি একটু লক্ষ্য করো যে যখন ওমেগা কৌণিক বেগে যখন আসলে বৃত্তাকার পথে যখন ঘুরবে, তখন যে থিটা কোণ উৎপন্ন করলো, সেই ক্ষেত্রের জন্য আমি কি ধরে নিলাম, এখানে যে একটা সায়ের দৈর্ঘ্য পাবো সেটা কি বলতো? এখানে পেয়েছি হলো ওয়াই। সাপোজ এটা কি পেয়েছি? ওয়াই। আমি যদি এখানে লম্ব আঁকি, তাহলে লম্ব কি এটা হলো কি বলতো? ওয়াই। আর এটা নিশ্চয়ই কি এ, যেহেতু আর এর সমান। তাহলে আমি এখান থেকে যে ইকুয়েশনটা আমি লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, আমি এটা লিখতে পারি। ডেলটা নেই, কারণ কি বলতো? সময় শূন্য, সে অবস্থায় কি আদি দশা নেই। এটাকে বলছি কি আমরা আদি দশা। ডেলটা হলো কি বলতো? আদি দশা। তাহলে আদি দশা কি এখানে শূন্য। যদি আদি দশা শূন্য হয়, তাহলে আমি কি লিখবো? এ সাইন ওমেগা টি। তাহলে ডেল ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে এ সাইন ওমেগা টি। কিন্তু যখন তুমি এই সমীকরণটা প্রয়োগ করবে, তখন তোমাকে নিশ্চয়ই বুঝতে হবে সেই বস্তুটার যাত্রা শুরু করছে কোথা থেকে বলতো? সাম্যাবস্থা থেকে। তাহলে সাম্যাবস্থা থেকে যদি কোনো বস্তু গতিশীল হয়, তাহলে আমরা সরাসরি ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি এই সমীকরণটা যদি প্রয়োগ করি, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যদি দেখা যায় আগের যে চিত্রটা ছিল সেখানে কি একটা নির্দিষ্ট অবস্থান অতিক্রম করেছে, অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে আছে শুরু থেকে, ঠিক আছে, যেই কোণটাকে আমি ডেল দ্বারা লিখেছিলাম, এটাকে আমরা বলেছিলাম কি বলতো? আদি দশা। অর্থাৎ আদি দশাটা কি জিনিস? আদি দশা হলো যখন বৃত্তাকার পথে বস্তু গতিশীল থাকবে বা কোনো কণা গতিশীল থাকবে, ঠিক সেই অবস্থায় আমরা যখন পর্যবেক্ষণ করব, এই পর্যবেক্ষণের শুরুতেই যে অবস্থানটা পাওয়া যাবে, আমরা সেটাকে বলছি কি? আদি দশা। তো এখানে আদি দশা কি বলতো? শূন্য। এই জন্য ডেল ইকুয়ালস টু আমি কি ব্যবহার করতে পারি? 0। কিন্তু যদি এই সমীকরণ দিয়ে তুমি সব অবস্থাকে ব্যাখ্যা করার চেষ্টা করো, তাহলে কিন্তু হবে না। কারণ ধরো কোনো বস্তু একটা আদি বেগ নিয়েই যদি চলা শুরু করে, ধরো একটা বস্তু 50 কিলোমিটার পার আওয়ার আদি বেগ নিয়ে চলা শুরু করছে, তাহলে এক্ষেত্রে কিন্তু তুমি আদি বেগ যদি চাইলে তুমি যদি মনে করো যে আদি বেগ আমি 0 বসায় করব, তা হবে না। আসলে আদি অবস্থা কি
50 কিলোমিটার/আওয়ার তুমি এই অবস্থায় বসাতে পারো। কিন্তু যদি এই সমীকরণটা ব্যবহার করো তাহলে এইটা কিন্তু বসানোর মতো কোনো অবস্থা নেই। সুতরাং এই সমীকরণটা তখনই প্রযোজ্য হবে যখন কোনো বস্তু বা বস্তু কণা সাম্যাবস্থা থেকে গতিশীল হবে। আর এই সমীকরণটা কখন প্রযোজ্য হবে? সর্বক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ সর্বক্ষেত্রে সবচেয়ে বেশি সূক্ষ্ম মান আমরা এই সমীকরণটা দ্বারা হিসাব করতে পারবো। তাহলে আমরা যদি এই সমীকরণটা জানি তাহলে আমাদের আর এই সমীকরণগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। কারণটা কি? দেখো, যদি এটার পরিবর্তনটা এভাবে আমরা যদি চিন্তা করি, বৃত্তাকার পথে যদি ঘোরে, ধরো এই বস্তু কণাটা এখান থেকে, এটা তো তার সাম্যাবস্থা, সাম্যবিন্দু ও, তো বস্তু কণা ধরো যখন t=0 অর্থাৎ এখানে স্টপ ওয়াচ আমি চালু করেছি, এই বিন্দু থেকে যাত্রা শুরু করে ধরো এখানে আসছে, সাপোজ এখান থেকে এখানে আসছে, তাহলে এই অবস্থায় t=0 আর এখানে কি বলতো t=t। তাহলে এই অবস্থায় সমীকরণটা কি হবে? তাহলে নিশ্চয়ই এই অবস্থায় সমীকরণ যদি তোমাকে বুঝতে হয় তাহলে তুমি নিশ্চয়ই জানো এটা কি বলতো π/2, দ্যাট মিনস কি এটা 90 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রি। আর এইটাকে আমরা কি ধরছি বলতো? থিটা। তাহলে আমরা ঠিক এখানে এই সমীকরণে যদি এই মানটা বসিয়ে দিই তাহলে কি লেখা যায়? y=a sin ওমেগা টি প্লাস ডেল। ওকে, থিটা যেহেতু, থিটা ওমেগা টি প্লাস ডেল আমি সেভাবেই লিখলাম। তাহলে এ সাইন ওমেগা টি প্লাস ডেল, ডেল মানে কি বলতো? এই যে ডেল, যে এটা হলো আদি দশা। ওকে, আদি দশা। তাহলে শুরুতেই সে আদি দশা হয়ে আছে কত? ডেল। তাহলে ডেলের মান কত আছে? π/2। ডেল যদি π/2 হয় তাহলে আমি π/2 লিখলাম। তাহলে এখান থেকে দেখো এ সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান কি লেখা যায় বলো তো? কস থিটা। তাহলে এ কজ ওমেগা টি, তাহলে y=a cos ওমেগা টি। তাহলে আমরা দেখলাম যদি কোনো বস্তু বা বস্তু কণা যে কোনো প্রান্ত বিন্দু থেকে যাত্রা শুরু করে, এই বিন্দু থেকে যাত্রা শুরু করে বা এই বিন্দু থেকে যাত্রা শুরু করে, ঠিক আছে, আমরা এটাকে সাম্যাবস্থা ধরে নিয়েছি, সাম্যবিন্দু। তাহলে যে কোনো প্রান্ত বিন্দু থেকে যাত্রা শুরু করলে সেটা হবে কি বলতো? কস ফাংশন। তাহলে আমরা দেখে আসলাম সাইন ফাংশন এবং কস ফাংশন কখন চেঞ্জ হয়ে যায় এবং সময়ের সাপেক্ষে এই সরণটা বা অবস্থানের যে পরিবর্তন হচ্ছে, এই জন্য আমরা এটাকে বলছি কি বলতো? টাইম ফাংশন। ওকে, তাহলে আমরা এই বিষয়গুলো জানলাম। এখন এই সমীকরণটা সম্পর্কে একটু ক্লিয়ার করি। তাহলে ওয়াইটাকে আমরা বলেছি কি বলতো? ওয়াইটাকে বলেছি হলো সরণ, একে বলেছি সাম্যাবস্থা থেকে যে কোনো দিকে, সেটা কি হতে পারে? এটা যদি সাম্যাবস্থা হয়, সাম্যাবস্থা থেকে এদিকে হতে পারে অথবা সাম্যাবস্থা থেকে এদিকে হতে পারে, সাম্যাবস্থা থেকে উপরে অথবা সাম্যাবস্থা থেকে নিচে সর্বোচ্চ যে অতিক্রান্ত দূরত্ব সেটাকে বলেছি আমরা কি বলতো? বিস্তার। তো এখানে এটা হলো আসলে বিস্তার। ওকে, আর এই যে সম্পূর্ণ যে অংশটা আমরা দেখতে পাচ্ছি ওমেগা টি প্লাস ডেল, এটাকে আমরা বলেছি হলো দশা কোণ। দশা কোণ। প্রশ্ন আসতে পারে যে দশা কোণ কি? আসলে আমাদের মনে রাখতে হবে দশা কোণ খুব সহজ বিষয়। সেটা হলো তুমি মনে রাখবা যে ঘূর্ণায়মান যে বস্তু বা বস্তু কণা সাম্যাবস্থার সাথে যে কোণটা তৈরি করবে সেটাকে আমরা বলবো দশা কোণ। তাহলে কিভাবে? দেখো, এটা হলো ধরো সাম্যাবস্থা। তাহলে এই বস্তু কণাটা ঘুরতেছে, তাহলে ঘুরতে ঘুরতে ধরো এখানে আসলো। ওকে, তাহলে এই অবস্থায় আসা মানে কি? এখানে যে কোণটা তৈরি করলো থিটা, তাহলে এটাকে আমি কি বলছি বলতো? দশা কোণ। অর্থাৎ আমরা বলবো কি ঘূর্ণায়মান কোনো বস্তু বা বস্তু কণা সাম্যাবস্থার সাথে যে কোণটা তৈরি করবে সেটাকে বলছি আমরা দশা কোণ। তো এখানে সাম্যাবস্থার সাথে যে কোণটা টোটালি তৈরি করছে থিটা প্লাস π/2 বা থিটা প্লাস ডেল, এই জন্য এটাকে আমরা টোটাল বলছি দশা কোণ। তো এই জন্য ওমেগা টি প্লাস ডেল এটাকে বলছি আমরা দশা কোণ। আশা করি বুঝতে পেরেছো।